আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের সঙ্গে কথা বলবো কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 20, ঢাকা এর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। আপনারা জানেন এখানে 47টি শূন্য পদে আবেদন চাওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে, এবং আবেদনের শেষ তারিখ 17ই সেপ্টেম্বর। তার মানে আপনারা আরো 23-24 দিন মতো সময় পাবেন। আচ্ছা, এখানে 13তম গ্রেডে আপনার কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী এবং প্রধান সহকারী, এই 3 পদে লোক নেবে। কম্পিউটার অপারেটর পদে 1 জন, ব্যক্তিগত সহকারী পদে 3 জন এবং প্রধান সহকারী পদে 10 জন। আসেন এবার আমরা আলোচনা করি এই 3 পদের কাজ কি এবং প্রমোশন কেমন হবে। কম্পিউটার অপারেটর পদে আপনার আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতি, সাথে আবার স্ট্যান্ডার্ড এপিসিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তার মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলোর একটা সংক্ষিপ্ত বা সহজ পরীক্ষা হবে, এই জায়গায় পাশ করতে হবে। অনেকে আপনার তর্ক করে থাকেন যে স্নাতকে বিজ্ঞান কেন চেয়েছে কম্পিউটার অপারেটর পদে। এর কারণ হলো এই যে আপনার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ব্যবকলন অথবা সমাকলন, এই যে চিহ্নগুলোর ব্যবহার বা চিহ্ন দেয়া, এইগুলো যদি টাইপিং এর মধ্যে চলে আসে, আর্টস বা কমার্সের বুঝতে একটু সমস্যা হতে পারে। মূলত এই কারণেই এই জায়গায় সায়েন্স চাওয়া হচ্ছে। অথবা এই জায়গায় আপনার যে গ্রাফিং এর কাজগুলো থাকে বা সাজানোর কাজ থাকে, স্বাভাবিকভাবেই বিজ্ঞানের স্টুডেন্টদের আগ্রহ একটু বেশি থাকার কথা। এই পদে চাকরি হলেও এই কাজগুলো করে সে মজা পাবে, এরকম চিন্তা ভাবনা করেই এই জায়গায় অনার্সে সায়েন্স দেওয়া হয়, মানে বিএসসি সার্টিফিকেট। আচ্ছা, কম্পিউটারের গতিও কিন্তু বেশি চাই, বাংলাতে 25 এবং ইংরেজিতে 30। অন্যান্য 16 গ্রেডের যে চাকরি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা ডাটা এন্ট্রি অপারেটর, এই সকল জায়গাতে কিন্তু আপনার 20-20 চাই, বাংলাতে 20, ইংরেজিতে 20। শুধু এই কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের এই পদে আপনার বাংলাতে 25 এবং ইংরেজিতে 30 গতি চেয়ে থাকে। 2 নম্বরে আছে হলো ব্যক্তিগত সহকারী। ব্যক্তিগত সহকারী পদের কাজ কি? আপনি যে কোনো একজন বড় অফিসার, 5ম গ্রেড হতে পারে বা 4র্থ গ্রেড হতে পারে, এরকম অফিসারের আন্ডারে থাকবেন এবং তার সার্বিক সব কাজে সহায়তা করবেন। এমনকি সে অনুপস্থিত থাকলে তার অনুমতি নিয়ে তার সিগনেচারও আপনি করে দিতে পারেন। এরকম একজন বড় অফিসার যেমন পরিচালক বা মহাপরিচালক, তাদের আন্ডারে কিন্তু 2 জন অফিস সহায়ক এবং 1 জন ব্যক্তিগত সহকারী থাকে। ব্যক্তিগত সহকারী দেখবেন পদ সংখ্যা খুবই কম থাকে, সর্বোচ্চ 3টা বা 4টা, এর বেশি কোনো জায়গায় নিয়োগ দেয়া হয় না। আমরা অন্যান্য কর কমিশনারের কার্যালয়, অন্যান্য যে অঞ্চল, এই যে আপনার রিসেন্ট পরীক্ষা হয়ে গেল, এই সকল জায়গাতেও দেখেছি ব্যক্তিগত সহকারী পদে লোকবল বা জনবল খুবই কম নেয়, লাগে না তো। ব্যক্তিগত সহকারী ওই যতজন অফিসার তার ঠিক ততজন অথবা তার থেকে 2-3 জন বেশি নিতে পারে। এরপর হলো আপনার প্রধান সহকারী। প্রধান সহকারীর কাছেই কিন্তু সবাই অ্যাটেন্ডেন্স দেয় সাধারণত। মনে করেন আপনি অফিসে গেলেন 9টায় বা 9:30টায়, ঠিক আছে, অফিস যদি 9টায় হয় 8:45-এ গেলেন, অফিস যদি 10টা থেকে শুরু হয় 9:45-এ গেলেন, যার পর যে সিগনেচারটা দেবেন সেটা কিন্তু প্রধান সহকারীর কাছেই দেবেন। প্রধান সহকারীর কাজ কম থাকবে যদি ওই অধিদপ্তর বা পরিদপ্তরে অফিস সহকারী থাকে, পরিসংখ্যান সহকারী থাকে, গবেষণা সহকারী থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে প্রধান সহকারীর কাজ কিছুটা কম হয়, ঠিক আছে। আর যে সকল জায়গায় আপনার অফিস সহকারী বা পরিসংখ্যান সহকারী এই পদগুলো নাই ভাই, ওই সকল জায়গায়
প্রধান সহকারী কাজ করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে যাবে, অনেক কাজ। এই তিনটা হলো 13 গ্রেডের। ঠিক আছে, 13th গ্রেড বর্তমান পে স্কেল 11,000 টাকা থেকে শুরু 26,590 টাকা পর্যন্ত। 13 গ্রেডে হয়তো আপনার 85% বেতন বাড়তে পারে, নবম পে স্কেলে তখন আরো বেশি হবে, পে স্কেলের শুরু স্টার্টিংটা আরো বেশি হবে। এই 13তম গ্রেড থেকে প্রথম পদোন্নতি হবে 6 বছর বা 7 বছর পর প্রশাসনিক কর্মকর্তা 10ম গ্রেড পদে। ঠিক আছে, 10ম গ্রেডে 5 বা 6 বছর চাকরি করার পর আপনার 9ম গ্রেডে পদোন্নতি হবে সহকারী পরিচালক পদে। খাতা কলমে বা নিয়োগ বিধিমালা অনুসারে 5 থেকে 6 বছর পর। এটাকে বলে কর্মচারী প্রবিধানমালা অথবা অর্গানোগ্রাম, একটা নির্দিষ্ট সাল থাকে, ওই সালের আইন দিয়ে এটা কার্যকর হয়। কিন্তু 5-6 বছর লেখা থাকলেও আপনার বাস্তবে হতে কিন্তু 10 বছরও লাগতে পারে। এরপর সহকারী পরিচালক থেকে উপপরিচালক বা যুগ্ম পরিচালক। ঠিক আছে, এটা হতে অনেক সময় লাগবে এবং রাজনৈতিক একটা বিষয় থাকে, আপনার এসিআর ভালো থাকা লাগে, সবকিছু মিলিয়ে সুপারিশ থাকা লাগে, তাহলে মনে করেন যে আরো উপর পদে যেতে পারবেন। 6 গ্রেড মানে 13 গ্রেডে জয়েন করলে 6 গ্রেড বা 5 গ্রেড পর্যন্ত যাওয়ার কথা। আর যদি ভাগ্য ভালো থাকে, আপনার মাস্টার্স বা পিএইচডি করা থাকে, তাহলে মনে করেন 2 গ্রেডে যাওয়ারও সম্ভাবনা থাকে, অথবা এমফিল করা থাকলে 1 নাম্বার বেশি পাওয়া যেতে পারে। ঠিক আছে, এইগুলো হলো 13 গ্রেডের কথাবার্তা। এবার আসেন 14 গ্রেড উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী 14 গ্রেড, এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই আবেদন করতে পারবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30, বাংলায় 25। ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আর 2য় শ্রেণীতে স্নাতক পাশ করা লাগবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের ইমেইল পাঠানো বা ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সেগুলোর একটা ছোট করে পরীক্ষা হতে পারে, তাই না? টেবিল শিট তৈরি করা এক্সেলে, পাওয়ার পয়েন্টে বললো 10টা স্লাইড দিয়ে তৈরি করো একটা কিছু, অথবা 5টা স্লাইড দিয়ে, তাই না? আর এমএস ওয়ার্ডের তো অনেক বড় সিলেবাস, যা খুশি তাই দিতে পারে। এমএস ওয়ার্ডের সিলেবাসটা কিন্তু অনেক বড়, আপনাকে মার্জিন টানতে বলতে পারে, টেবিল আঁকতে বলতে পারে, তারপরে এই যে পেজ জাস্টিফাই করতে বলতে পারে, ডিকশনারি অফ করা, প্রিন্ট করা, মানে আপনাকে কিন্তু 1 সপ্তাহ টাইম নিয়ে এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে বা প্র্যাকটিসের মধ্যে থাকা লাগবে। এরপরে হলো 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। এখানেও গতি অনেক চেয়েছে, আবার 7 লিপি পরীক্ষার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেড। এই 16 গ্রেড থেকেই কিন্তু আপনার মূল প্রমোশন শুরু হয়, 13 গ্রেডে যেতে পারবেন বা 14 গ্রেডে যেতে পারবেন। আবার ওই 14 গ্রেড থেকেও কিন্তু প্রশাসনিক কর্মকর্তা 10ম গ্রেডে পদোন্নতি পাওয়া যায়, তবে 13 গ্রেডের তুলনায় 2 বছর বেশি চাকরি করা লাগে। 13 গ্রেড থেকে 10ম গ্রেডে যেতে যদি 6 বছর লাগে, তাহলে 14 গ্রেড থেকে 10ম গ্রেডে যেতে 8 বছর লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের একটি পদ। এই পদের বেতন কাঠামো কেমন, সুযোগ সুবিধা কি, তা নিয়ে কিন্তু একটা আলাদা শর্ট ভিডিও এই চ্যানেলে বানানো আছে, এটা আপনারা সার্চ দিলেই পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন জেটেস বিশ্বাস, এটা লিখে সার্চ দেবেন ইউটিউবে, দেখবেন যে টোটাল বেতন কত আসে, অসুবিধা কি, সুবিধা কি, এগুলো আপনারা পাবেন। বা অনার্স পাস থাকলে কি সুবিধা থাকতে পারে, পদোন্নতিতে সুবিধা তো আছেই, বা ভবিষ্যতে যদি নিয়োগ বিধিমালা চেঞ্জ করা হয় তখন দেখা যাচ্ছে পদোন্নতিতে 1 নাম্বার বেশি পেতে পারেন, তাই না? অথবা যদি কোনো এক্সট্রা দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্ব দেওয়ার উপায় থাকে, তখন তখন কিন্তু আপনার অনার্স পাস থাকলে সে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, বা মনে করেন যে যখন আপনার স্যার যখন বিদেশে যাবে, সাথে একজনের যদি নিয়ে যাওয়া লাগে,
ঠিক আছে, এরকম মনে করেন দুইজন আছে, দুজনের থেকে কার নেবে? যার শিক্ষাগত যোগ্যতা বেশি তাকে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বিদেশে গেলে তো আপনার 2 মাস থেকে আসলে 5 লাখ টাকা কামাই করে আসতে পারবেন। ওই জায়গার ইনকাম ডলারে বা ইউরোতে হয়। ঠিক আছে, এরপরে হলো অফিস সহায়ক। অফিস সহায়কে 9টি পদ আছে, এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে ভাইবার অভিজ্ঞতা, অফিস সহায়কে কি কি পড়বেন, কেমন পরিবেশ হয়, ঠিক আছে, এইগুলো নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও দেয়া আছে, আপনারা দেখতে পারেন। আর এই যে 13তম গ্রেডের যে পদগুলো দেখলেন, 3টা পদ, কম্পিউটার অপারেটর, প্রশাসনিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী। আর 14 গ্রেডের একটি পদ হলো উচ্চমান সহকারী। এগুলো কিন্তু সব অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন, মানে আপনারা পদোন্নতি পেয়ে একটা সময় তো সহকারী পরিচালক হতে পারবেন। তার মানে কি, অনেক সুবিধা পাবেন, প্রথম শ্রেণী 9ম গ্রেডের সুবিধা পাবেন। এই সকল গ্রেডে সরাসরি জয়েন করলে এইটাই হলো মূল সুবিধা বা অপরচুনিটিস। আচ্ছা, এই জায়গায় লাস্ট ডেট হলো আপনার 10ই সেপ্টেম্বর। আমি প্রথমে ভুল বলছি, এটা লাস্ট ডেট হলো 10 সেপ্টেম্বর 2026। অনেকে কিন্তু 9 বা 10 তারিখে আবেদন করেন। 9 বা 10 তারিখে আবেদন করতে পারবেন যদি আপনার অন্য কোথাও চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থাকা লাগে। মনে করেন 9 তারিখে আবেদন করবেন, 8 তারিখে একটা রেজাল্ট দিল যে আপনি অমুক জায়গায় চাকরি হয়ে গেছে, তখন তো আর এই জায়গায় আবেদন করে টাকা নষ্ট করা লাগলো না, বিষয়টা এরকম। কিন্তু যদি আপনার কোথাও ওয়েটিং লিস্টে পেন্ডিং না থাকে বা ভাইবা দিয়েছেন এরকম পেন্ডিং না থাকে, তাহলে কিন্তু আগেই আবেদন করবেন, বা কাছে টাকা থাকলে প্রথম দিনে আবেদন করা ভালো। ঠিক আছে। আচ্ছা, এর হেড অফিস হলো আগারগাঁও, হেড অফিস আগারগাঁও, এবং ভাইভাও এখানে হবে, লিখিত পরীক্ষাও ঢাকাতে হবে, লিখিত এবং এরপর ভাইভা। এখানে কিন্তু কোনো দুর্নীতি হয় না। অতি সম্প্রতি নিয়োগগুলোতে বিভিন্ন কর অঞ্চল কর কমিশনের কার্যালয়ে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে এটা মেনটেন করছে। আর এটা পুরোপুরি সরকারি চাকরি, আপনারা প্রতি মাসে মাসে পেনশন পাবেন, যতদিন বেঁচে থাকবেন মাসে মাসে একটা নির্দিষ্ট টাকা পাবেন, আর এককালীন তো পাবেনই। প্রতিযোগিতা কেমন? প্রতিযোগিতা হাই, কারণ এটা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা, ঢাকাতে তো অনেক লোক, ঢাকাতে পরীক্ষা দেবেন, সবাই তো নিজের জেলাতেই থাকতে চায়, এরকম অনেক লোক আছে। যে এক জায়গায় 14 গ্রেডে চাকরি করে সে কিন্তু এই জায়গায় 13 গ্রেডে আবেদন করবে, বা যে এক জায়গায় 12 গ্রেডে আবেদন করে সেও এই জায়গায় 13 গ্রেডে আবেদন করে আপনার প্রতিযোগিতা আরো বাড়িয়ে দেবে। প্রশ্ন তুলনামূলক কঠিন হয়, অন্যান্য জায়গার উৎপাদকে বিশ্লেষণ দেখবেন সহজ, এই জায়গায় গণিত অংশ কঠিন, সাধারণ জ্ঞান অংশও দেখবেন যে 50%, অর্ধেক হলো আনকমন প্রশ্ন দিয়ে ভরে রাখবেন। এইটাই হলো কর কমিশনারের কার্যালয়ের নিয়ম। ঠিক আছে, এই ডিপার্টমেন্টের প্রশ্ন একটু কঠিন হয়, মানে এসএসসি বই থেকে ম্যাথ দেবে না, এসএসসির বইয়ের বাইরে থেকেও দিতে পারে। আর যেহেতু এটা কর কমিশনারের কার্যালয়, এই জায়গায় মনে করেন যে যাদের টাকা পয়সা বেশি বা লাক্সারিয়াস লাইফ লিড করে তারা আসে কর দিতে, তাদের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ উঠা বসা হবে, এই মনে করেন পরিচয় হবে, তাহলে মনে করেন যে কিছু সময় কিছু টাকা পয়সা পেতে পারেন বা টিপস পেতে পারেন, এটা আলাদা বিষয়। তবে এই যে কর কমিশনের কার্যালয়ে যারা যায় বেশিরভাগই হলো ধনী মানুষ, যারা আর কি কারবার করে সবকিছু, আর কর ফাঁকি দিয়ে তার ধরতে পারলে তো হয়েছে। এরপরে আপনার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেখবেন কি কি লেখা আছে, আরো তথ্য পাবেন। যাই হোক, এই 47টি পদের মধ্যে একটি পদ আপনি পান এই কামনা করি। আসসালামু আলাইকুম।